আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের ফেব্রুয়ারি মাসের প্রথম অংশে, অর্ধাংশে, মাঝামাঝি সময় জাতীয় সংসদ নির্বাচন হবে, এরকম একটি আশার আলো নিয়ে বিএনপি মহলে নিদারুণ উচ্ছ্বাস এবং বিএনপি যারা প্রতিপক্ষ তাদের মধ্যে নিদারুণ ক্ষোভ আর জনগণের আশা আকাঙ্ক্ষা, এটা নিয়ে সন্দেহের দোলাচল। আসলে কি 2026 সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে? নির্বাচন কি হবে? হওয়া কি সম্ভব? ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার কথা রাখবেন, কিংবা তিনি কি কথা রাখতে পারবেন, কিংবা নির্বাচন কমিশন এই সময়ের মধ্যে নির্বাচন করতে পারবে? জনগণ কি ভোট দিতে আসবে? যদি আসে তাহলে সেক্ষেত্রে কারা কারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, কোন কোন রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগের অবস্থা কি হবে? এরকম অসংখ্য বিষয় নিয়ে পথে ঘাটে মাঠে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আর তারই প্রেক্ষিতে আজকে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে একেবারে কোনো রকম খোলামেলা, মানে কোনো রকম রাগঢাক না করে খোলামেলা যে কথাটি আমি বলতে চাই সেটা হলো, আমার যতটুকু বোধ রয়েছে, অনুভূতি রয়েছে, যতটুকু বুদ্ধি রয়েছে, কিংবা এই রাজনীতি নিয়ে সেই বলতে গেলে আমার জীবনের যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা রয়েছে, আমার কাছে মনে হচ্ছে না যে 2026 সনের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। কেন হবে না, এই বিষয়গুলো আমি ইন ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব। প্রথমত, যদি ধরেন আপনি সরকারের কথাবার্তা, এ যাবৎকালে সরকার একটা কথা বলেছে এবং সেই কথাটি বাস্তবায়িত হয়েছে, অথবা সরকারের প্রতি বিশ্বাস স্থাপন করে জনগণ এখন পর্যন্ত কোনো সুফল পেয়েছে দেখিনি। তো প্রাথমিকভাবে একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার জবান। যারা জবান ঠিক রাখতে পারেন, পৃথিবী তাদের জন্য ঠিক। আপনার যত গুণাবলী থাকুক, আপনার যত অর্থবিত্ত ধন সম্পদ থাকুক, পদ পদবী থাকুক, কিন্তু আপনার জবান ঠিক নেই, রাজা কথা দিয়ে কথা রাখে না, প্রজারা কখনো সেই রাজাকে বিশ্বাস করেন না, সম্মান করেন না। রাজা হয়তো মহাপণ্ডিত, রাজা হয়তো খুব সুশাসক, ন্যায় বিচারক, অনেক কিছু, কিন্তু কথা দিয়ে কথা রাখেন না। তো সেই দিক থেকে এই বর্তমান যে সরকার, তাদের যে কথা রাখার ক্ষমতা, কথা দেওয়ার ক্ষমতা, এটা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সঙ্গে যদি তুলনা করেন, এরশাদ সাহেবকে মনে হচ্ছে শিশু, যে শিশু। প্রথম থেকে আমাদেরকে এই সরকার, প্রতিটি ব্যক্তি, সরকারের যারা যারা কর্তা ব্যক্তি আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একা নন, ওনার সঙ্গে যারা আছেন, লতা পাতা শিকড় গাছপালা ডাল যা কিছু আছেন, সবাই একই ভাষায় কথা বলেন। এটা শেখ হাসিনার যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বলে আমরা যে গালাগাল দিচ্ছি, তখন এটা হয়নি। শেখ হাসিনা সব কথা বললে সবাই জয় বাংলা বলতেন না, শেখ হাসিনার কথা সমালোচনা করতেন। কিংবা দেখা গেল ওয়াদুল কাদের সাহেব একটা কথা বলেছেন, মানব সাহেব একটা কথা বলেছেন, এটা দলের ভিতরে যেভাবে সমালোচিত হতো, আলোচনা হতো, ভিন্ন মত হতো, দলের বাইরে তো হতোই। এবং এটা 2014 সন পর্যন্ত যেভাবে একেবারে এক্সট্রিম গণতান্ত্রিক পর্যায়ে ছিল। আবার 2025 সনে যখন পতন হলো, সেই সময়টাতে কিন্তু দলের ভিতরে বাইরে কথাবার্তা হতো যে এটা নেত্রী ঠিক করছেন না, এটা হচ্ছে না। নেত্রীর সামনেই অনেক আলোচনা করতেন, এবং তিনি যে সংবাদ সম্মেলনগুলো করতেন, ওখানে সবাই তেল মারতেন, নট লাইক দ্যাট। তো তাকে কিন্তু অনেক বিরূপ প্রশ্ন অনেকে করেছেন। এই বিরূপ প্রশ্ন করার জন্য কারো চাকরি যায়নি, কোনো সাংবাদিক মার খাননি, মবের শিকার হননি। এটাই বাস্তবতা। আমরা শুধুমাত্র ওই তাকে তেল মারার ওই ঘটনাগুলো উপলব্ধি করতাম এবং মনের দুঃখে ক্ষোভে শুধু বলতাম সে শুধু এই তেল পাওয়ার জন্যই এই সংবাদ সম্মেলন করে। কিন্তু ওখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতো, অনেক যাকে বলে সাংবাদিকরা নির্লোভ প্রশ্ন করতেন, এবং অনেকে যাকে বলা হয় সেখানে একেবারে অপ্রিয় অনেক প্রশ্নগুলো তাকে করতেন। আবার যারা তেল মারা তারা মারতেন। কিন্তু এখন তো যা হচ্ছে, তেলও মারা হচ্ছে না, প্রশ্নও করা হচ্ছে না। একেবারে কেউ, একমাত্র গত কয়েক মাসে নিউজের সম্পাদক নুরুল কবির সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নগুলো ছাড়া এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো রকম সাংবাদিক সম্মেলন বা মোকাবেলা হচ্ছে না। বরং সেখান থেকে যেভাবে কর্তা ব্যক্তিরা বলে দিচ্ছেন, ওভাবেই কাউন্টার প্রশ্ন করা হচ্ছে না। সেখানে রেজওয়ানা হাসান বলেন, আসিফ নজরুল সাহেব বলেন, কিংবা সরকারের অনেক কোনো গুরুত্বপূর্ণ উপদেষ্টা যারা আছেন, তারা যে কথাই বলছেন তাদেরকে কাউন্টার চ্যালেঞ্জ জানানো হচ্ছে না। যেখানে একজন এপিএস এর দুর্নীতির জন্য সুরঞ্জিত সেনগুপ্তের মতো কিংবদন্তির রাজনৈতিক নেতাকে পদত্যাগ করতে হয়েছিল, আর সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমরা প্রশ্ন করতে পারছি না, আমরা অন্য কাউকে প্রশ্ন করতে পারছি না।
এটাই হলো এই বর্তমান জমানার একটা ট্রেন্ড। এবং সেই ট্রেন্ডের মধ্যে আরেকটি খারাপ দিক হলো সবাই একই ভাষায় কথা বলছে। ইউনূস সাহেব যদি বলছেন জুনের মধ্যে নির্বাচন হবে, তারা একটু বাড়িয়ে বলছেন জুনের 30 তারিখের মধ্যে নির্বাচন হবে, 1 তারিখে যাবে না, জুলাই মাসের। মানে এই কথাটা তার না বললে কি হতো? এইরকম একটার পর একটা যাকে বলা হয় ফ্ল্যাটারিং, এবং একজন একটা শব্দ করছেন, অন্য সবাই সেই শব্দের সঙ্গে তাল মিলাচ্ছেন। এভাবে রাষ্ট্র চলে না, রাজনীতি চলে না। তো সেই দিক থেকে সরকার এই সময়ের মধ্যে ডিসেম্বর থেকে জুন, আবার জুন থেকে এপ্রিল, এপ্রিল থেকে আবার ফেব্রুয়ারি, এটা যে পাল্টাইয়া যাবে না, আমরা এটা বিশ্বাস করতে পারছি না। দ্বিতীয়ত, একটা নির্বাচন হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি থাকা দরকার আছে। জামাত বেশ কিছু আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তো প্রার্থী দেখে বোঝা যাচ্ছে যে জামাত আসলে নির্বাচনের জন্য কতটা প্রস্তুতি, এবং জামাত কি এই নির্বাচনে এই যাদেরকে তারা মনোনয়ন দিচ্ছে তারা ওই আসনে বিএনপির সাথে, আওয়ামী লীগের সাথে, জাতীয় পার্টির সাথে পাশ করে আসতে পারবে, এই বিশ্বাস থেকে তাদেরকে মনোনয়ন দিয়েছে, না শুধুমাত্র আওয়াজ তৈরি করার জন্য? এটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন বিএনপির কথা চিন্তা করেন, বিএনপি তার নিজের দলের মনোনয়ন কাকে কাকে দেবে সেটা এখনো ঠিক করেনি। কিন্তু অন্যদিকে কি হচ্ছে, তাদের যারা জোট সঙ্গী রয়েছে, সেটা আসম আব্দুর রব বলেন, তার দল বলেন, গণ অধিকার পরিষদ বলেন, ববি হাজ্জাজ বলেন, তাদের অনেকেই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এখন কি হলো, এই মানুষগুলো যখন বিএনপির গ্রিন সিগন্যাল নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যাচ্ছেন, তারা বিএনপির নেতাকর্মীদের দ্বারা অপদস্থ হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, শত্রুতার শিকার হচ্ছেন, এবং অনেকের জীবন রীতিমতো হারাম হয়ে গেছে, এবং এটা রাজনৈতিক ঐক্য, বিশ্বাস নষ্ট করে ফেলছে। বিএনপি বন্ধু হারাচ্ছে, মারাত্মকভাবে বন্ধু হারাচ্ছে, এবং তার দলের যে সকল ডেডিকেটেড লোকজন ছিল যারা বিএনপির বিপদের সময় বিএনপিকে মন প্রাণ দিয়ে সেবা করেছে, বিএনপির জন্য ঝুঁকি নিয়েছে, বিএনপির জন্য সব কিছু শেষ করে দিয়েছে, এই মানুষগুলোকে পা ধরেও বিএনপি আনতে পারবে না, সামনেই আনতে পারবে না। যাদের ন্যূনতম লজ্জাবোধ আছে, মান সম্মানবোধ আছে, আত্মমর্যাদাবোধ আছে, সেই মানুষগুলো যারা সরাসরি বিএনপি করেন না, কিন্তু বিএনপির দুঃসময় যারা ছিলেন একেবারে ভ্যানগার্ডের মতো, সেই মানুষগুলো গত 10 মাসে বিএনপির দ্বারা এত অবন্ধুসুলভ ব্যবহার তারা পেয়েছেন, তারা আর বিএনপির জন্য আগামীতে কথার ভান্ডার নিয়ে, লেখার ভান্ডার নিয়ে, যুক্তি নিয়ে, তথ্য নিয়ে, সবকিছু নিয়ে বিএনপির পক্ষে ওকালতি করবে, এরকম পরিস্থিতি, এরকম বেকুব এখন আর বাংলাদেশে কাউকে দেখা যাচ্ছে না। দ্বিতীয়ত, বিএনপি যারা একেবারে ডেডিকেটেড, তারাও দলকে বিশ্বাস করতে পারছেন না। সব জায়গাতে, যেমন আপনি হাবিবুর রহমান হাবিবের কথা বলি, এখন তার নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীদের যে দেখলাম, মানে তাকে নিয়ে, সে আওয়ামী লীগ থেকে এসেছে, এখানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে, এই সমস্ত কথাবার্তা যে বলা হচ্ছে, এই কথা শোনার পরে হাবিবুর রহমান হাবিব সাহেবের আত্মহত্যা করা উচিত। এর কারণ হলো, বিএনপিতে আসার পর তিনি এই দলটি করার জন্য যে জুলুম ভোগ করেছেন, অত্যাচার ভোগ করেছেন, যে ঝুঁকি নিয়েছেন, তার 100 ভাগের 1 ভাগ ঝুঁকি যদি তিনি আওয়ামী লীগে থাকা অবস্থায় নিতেন, তাহলে তিনি পূর্ণ একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চেয়ে বড় একটা মন্ত্রী হতে পারতেন। তার সেই গ্রহণযোগ্যতা আওয়ামী লীগের মধ্যে ছিল, কিন্তু সেগুলো ত্যাগ করে তিনি বিএনপিতে এসেছেন। এবং বিএনপিতে এসে আমার নেতা তারেক রহমান, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তিনি কিডনি দিবেন, তার জন্য কলিজা দিবেন, এবং বাংলাদেশে এই হাইকোর্টে দাঁড়িয়ে কেউ পারেনি, একমাত্র সে বলছে যে আমি যেটা বলেছি, এবং এই জন্য সে 6 মাস জেল খেটে এসেছে। এখন সেই মানুষকে বলছে ছাত্রলীগ থেকে এসেছে। তো এর ফলে কি হলো, আপনি বুঝতে পারেন যে বিএনপির রিদমটা কোন পর্যায়ে নেমে গেছে। বিএনপির ফজলুর রহমান সাহেব ছাত্রলীগের সভাপতি ছিলেন, শেখ হাসিনা যাকে সম্মান করতেন, যাকে সরাসরি মন্ত্রী বানানোর জন্য, আমি সাক্ষ্য দিচ্ছি, শেখ হাসিনা তাকে সরাসরি মন্ত্রী বানানোর জন্য অফার দিয়েছেন গণভবনে ডেকে নিয়ে, সেই অফার তিনি প্রত্যাখ্যান করে তিনি চলে এসেছেন বিএনপিতে, এবং এখন পর্যন্ত বিএনপির জন্য যে ঝুঁকি নিয়ে কাজ করছে, তাকে এখন বিএনপির অনেক লোক ফজু পাগলা, অনেক লোক ফজা, অনেক লোক তাকে বিএনপি থেকে পদত্যাগ করতে হবে, এই লোক বিএনপির জন্য আপদ বালা, এই সমস্ত কথাবার্তা বলছে। এইভাবে ইভেন জয়নাল আবেদিন ফারুক, কোন আমলে 60-এর দশকে ছাত্রলীগ করতেন, তাকেও তার প্রতিপক্ষ সমালোচনা করে, আরে একসময় ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, ওদের মধ্যে আওয়ামী বীজ রয়ে গেছে। এখন জয়নাল আবেদিন ফারুক সাহেবের মতো মানুষ, তাকেও এই বিএনপির কট্টরপন্থী যারা লোকজন আছে তারা ছাড় দিচ্ছেন না। আর মির্জা ফখরুল সাহেবকে নিয়ে তো যে ট্রল হচ্ছে, তাকে নিয়ে, তার ভাইকে নিয়ে, তার পরিবারকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, এগুলো শোনা যায় না। যে সালাউদ্দিন সাহেব এই বিএনপির জন্য জীবনটা শেষ করে দিয়েছেন, এত লেখাপড়া একজন মানুষ, টু দি পয়েন্টে, বিএনপিতে এই মুহূর্তে তার মতো লেখাপড়া জানা মানুষ খুব অল্প আছে। তাকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, গয়েশ্বর বাবুকে বলা হচ্ছে রয়ের দালাল। একটা লোক হিন্দু হয়েছে, হিন্দু হলে তাকে র হতে হবে, ভারতে দালাল হতে হবে। এই যে বিএনপির মধ্যে যে রসায়নগুলো শুরু হয়েছে এই গত 10 মাসে, যেটি বিএনপির বিপদের সময় ছিল না, এটা বিএনপি সামাল দিতে পারেনি। এই অবস্থায় বিএনপি ইলেকশন করবে কিভাবে? হাউ ইটস পসিবল? সম্ভব না।
বিএনপিকে তো এই একটা পরিবর্তিত পরিস্থিতি অর্গানাইজ হয়ে মিছিল, মিটিং, সমাবেশ, সংগঠন, কমিটি সব মিলিয়ে এই কাজ করতে হবে। এখানে বিএনপির একটা গ্রুপই আছে যারা কমিটি বিক্রি করে গত 15 বছরে শত শত কোটি টাকা এসপার করেছে, এবং তাদেরকে নিয়ে এবং তাদের সাথে বিএনপির একটা সিন্ডিকেট নিয়ে, সেটা ছাত্রদল হোক, যুবদল হোক, কিংবা বিএনপির মূল কমিটি হোক, এই কমিটি বিক্রির একটা সিন্ডিকেট নিয়ে বিএনপির যে বদনাম আসছে, সেই গ্রুপটা তো এখনো সক্রিয়। এই শক্তিমত্তা নিয়ে বিএনপি কিভাবে নির্বাচন করবে আপনারাই বলেন। তারপর যদি ধরেন যে যেখানে লোকজন এখন এতটা আনরুলি হয়ে গেছেন, লোকজনের মনে ভয় নেই, তারা সেনাবাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি করছে। একদম ইয়াং মেয়েরা মোটরসাইকেল চালাচ্ছে, সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন মেজরকে বাপ মাতলে গালাগাল করছে, পুলিশের লোকের কলার ধরে টান দিচ্ছে মেয়েরা, থানায় গিয়ে ওসিরে বাপ মাতলে গালাগালি করছে, ডিসিকে বলছে যেখানে চাকরি করতে হলে আমাদের হুকুম মানতে হবে, যে যার মতো করে। এই প্রশাসন ভোটের দিন ম্যাজিস্ট্রেট পাওয়ার দেখাবে, সিল পিটানো বন্ধ করবে, আর এই প্রশাসনের কথা মতো বা প্রশাসনের এই অবস্থা দেখে তারা নিশ্চিন্তে নির্ভাবনায় এসে ভোট কেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট করে দেবে। এটা একেবারে অসম্ভব বিষয়। কল্পনাকেও হার বানাবে, অনেক কল্পনাকেও হার বানাবে। সেই ঘটনা কিন্তু বাংলাদেশে এখন ঘটছে। এবং আমাদের হাতে এখন যদি সময় ধরেন, এই মাসটা চলছে, জুন মাস চলে যাচ্ছে, তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আমাদের হাতে সময় আছে 7 মাস। তো 7 মাসের মধ্যে ভোটার তালিকা করা, ডিলিমিটেশন করা, মানে কোনো কিছুই এই মুহূর্তে সম্ভব না। মানসিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা যাকে বলা হয় এখনো একটা ভোটের জন্য কিংবা একটা সরকার পরিচালনার জন্য আমরা এখন পর্যন্ত প্রস্তুত হইনি। যে কোনো একটা দল যদি এখন বলা হয় 60 থেকে 65 জন মন্ত্রী নিয়োগ করবেন যারা দক্ষ, অভিজ্ঞ, আপনি দেখান তো কোন দলে আছে? যারা সিনিয়র লোক, সাবেক মন্ত্রী ছিলেন বিএনপির, তাদের তো সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, ব্যর্থতার অভিযোগ আছে পাহাড় সহ। তারাই গত 15 বছরে এমন কোনো সফলতা দেখিয়েছেন যে তাদেরকে মন্ত্রী বানানো হলে তারা আগে যে ব্যর্থতাগুলো তাদের ছিল বা গত 15 বছরে যে তারা ব্যর্থতা দেখিয়েছে সেটাকে অতিক্রম করে গত 10 মাসে তারা এমন যাদের কাঠির স্পর্শ পেয়েছে যে তারা বাংলাদেশে ব্যাপক পরিবর্তন করে ফেলবে, তারা ভালো করতে পারবে। আচ্ছা, অন্যান্য দলের একই অবস্থা দেখেন, সব জায়গাতে তো জনবল সংকট আছে, এবং সেটা নিয়ে তো খোলামেলা আলোচনা হচ্ছে না যে আমার দলের এ থাকবে ছায়ামন্ত্রী, এ থাকবে মন্ত্রী, এ থাকবে বিরোধী দল। কোনো রকম প্রস্তুতি নেই, শুধু ক্ষমতা চাই, ক্ষমতা চাই। সামনে ধরেন আপনার পেট খারাপ, আপনার মানে মুখে ঘা, আপনার হাতে কুষ্ঠ রোগ, আপনি নিতে পারবেন না, কিন্তু সামনে পোলাও কুরমা রয়েছে, আপনি খেতে পারবেন? খেতে পারবেন না। নির্বাচন, রাষ্ট্র ক্ষমতা, এটা কি করে সম্ভব? এইটা আমার মাথায় ঢুকছে না। ফলে এইভাবে যদি নির্বাচনের আপনি অন্তত পক্ষে 1000টি উপকরণের বলেন, একটা নির্বাচন সুষ্ঠুভাবে হবে, সবাই অংশগ্রহণ করবে, একটা ফলাফল হবে, সরকার গঠন হবে, দেশ শান্তিপূর্ণভাবে চলবে, এর একটা নমুনা এই বাংলাদেশে আছে? নেই। আমরা কি মনে করছি এই নির্বাচন হলে বোধহয় সব সমস্যার সমাধান হবে। তো শেখ হাসিনা গেলে অনেকে মনে করছে শেখ হাসিনা গেলে সব সমস্যার সমাধান হবে। এখন কি হলো? সমস্যাটা বেড়ে গেছে। এখন আবার অনেকে মনে করছে ইউনূস গেলে সব সমস্যার সমাধান হবে। ইউনূস তারাও, ইউনূস গেলে সমস্যার সমাধান হবে না, আরো সমস্যা বাড়বে। যার জন্য প্রস্তুতি নিতে হবে। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব বিদেশি বিনিয়োগকারীরা আসবে, সব যে যার মতো করবে, অসম্ভব বিষয়। এটা হয় না, কখনো কোথাও হয় না। সব কাজের একটা কার্যকারণ থাকে, কারণ থাকবে, কাজ থাকবে, ফলাফল থাকবে। তো সেগুলো না করে যদি এই কাজগুলো করা হয়, তাহলে এখন যে দুর্ভোগ দুর্দশা, আগামী দিনে তার চেয়ে বড় দুর্ভোগ দুর্দশা আমাদের জন্য অপেক্ষা করছে। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে খুবই বিপদ, না হলে মহাবিপদ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।